সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে ইউনিট 6 লেসন 3 থেকে দ্য স্কুল বয় কবিতাটি পড়েছিলাম। আজকে আমরা এই কবিতার সামারি এবং থিম কিভাবে লিখতে হয় একটু দেখব। শুরুতে আমাদের যে এনসিটিভি দেয়া যে স্যাম্পল কোশ্চেন আছে, কোশ্চেনটি আমরা একটু দেখি। আমাদের পরীক্ষার কোশ্চেন কেমন থাকবে, আমরা পুরো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি না, বিশেষ করে সামারি এবং থিম প্রশ্নগুলো আমরা একটু দেখব। 3 নম্বর যে প্রশ্নটি, এখানে সামারাইজ দ্য ফলোইং টেক্সট, একটি টেক্সট থাকবে, মেন বই থেকেই থাকে সাধারণত, এবং অথবা এখান থেকে কবিতা থাকতে পারে কোনো একটি। এখানে আমাকে সামারাইজ করতে হবে। আমরা সামারির উপর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি কিভাবে সামারি করতে হয়। এখানে 10 মার্কস, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 10 মার্কের। একটু টেকনিক অবলম্বন করলে এখানে ভালো নাম্বার পাওয়া যায়। তারপরে শেষের দিকে, প্রশ্নের শেষের দিকে 11 নম্বর সর্বশেষ যে প্রশ্নটি, এখানে বলা হয়েছে রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পয়েম, নিচের এই কবিতাটির থিম লিখো। তো এখানে ওয়ার্ড লিমিট দেওয়া আছে, নট মোর দেন 50 ওয়ার্ডস, এবং এর নাম্বার হচ্ছে 8। তো সামারিতে 10 আর থিমে 8, 18 নম্বর। তো সামারি এবং থিমের মধ্যে যদি পার্থক্যটি আমরা বুঝি এবং আমরা যদি বুঝে শুনে আনসার করতে পারি, তাহলে এখানে সহজে ভালো নাম্বার পাওয়া যাবে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যে মেন বইতে ছিলাম লেসন 3, এখানে আমরা যে টেক্সটটি আছে এটা পড়েছি, এবং পরবর্তীতে যে উইলিয়াম ব্লেকের লেখা কবিতাটি আছে আমরা কবিতাটিও পড়েছি। তো আমরা আগে শুরুতে যে দেখছিলাম সামারি এবং থিমের মধ্যে যে পার্থক্য, এটা একটু দেখব। ডিফারেন্স বিটুইন সামারি অ্যান্ড থিম, সামারি কি এবং থিম কি। সামারি যার অর্থ আমরা করতে পারি সারাংশ, সার মানে মূল অংশ, মূল অংশ, অর্থাৎ যে টেক্সটটি অথবা যে কবিতাটি দেওয়া আছে, এখানের যা কবিতাটিতে বা টেক্সটটিতে যা বলা আছে সেটাই আমি সামারিতে উল্লেখ করব। তবে এক্ষেত্রে ব্যাখ্যা, উদাহরণ এগুলো বাদ দিয়ে মূল মূল কথাগুলো আমি নিজের ভাষায় লিখব, এটাই সামারি। অন্যদিকে থিম হচ্ছে যা লেখা আছে তা লিখব না, বরং যা লেখা আছে কবিতায় অথবা টেক্সটে সেটার মূল ভাবটা কি, কি বোঝাতে চাচ্ছে, সেটা আমি আমার ভাষায় লিখব। তা আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই, সামারি ইজ দ্য রিডার্স প্রিসাইজ অ্যান্ড শর্ট মেনশন অফ মেইন পয়েন্টস অফ এ পিস অফ রাইটিং অর এ পোয়েম, যেটা বলেছি, যে রিডার যে পড়বে যে কোনো প্রোজ অথবা পোয়েট্রি, তো তার একটা সংক্ষিপ্ত শর্ট, মানে সে মূল পয়েন্টগুলি সে উল্লেখ করবে সামারির মধ্যে। অপরদিকে থিম ইজ দ্য মেইন আইডিয়া or an underlying meaning of a piece of writing or a poem. থিম হচ্ছে কোনো একটি কবিতা অথবা কোনো একটি গদ্যাংশের মেন আইডিয়া, কি বোঝাতে চাচ্ছে, আন্ডারলাইং মিনিং কি, অন্তর্নিহিত অর্থ কি, এটা নিজের ভাষায় প্রকাশ করা। এক্ষেত্রে সামারির সাইজ ইউজুয়ালি 1/3 অফ দ্য প্যাসেজ অফ পোয়েম। আমরা দেখেছি সামারির ক্লাসে সাধারণত যে প্যাসেজ বা পোয়েম থাকে তার 1/3। আর অপরদিকে থিম, এটার কোনো ফিক্সড সাইজ নেই। এখানে থিম মূলভাব প্রকাশ করার ক্ষেত্রে যদি আমি একটি সেন্টেন্সে প্রকাশ করতে পারি, তো একটি সেন্টেন্স হবে, কুড বি এ সেন্টেন্স অর ইভেন এ ওয়ার্ড, এমনকি একটি শব্দ হতে পারে কোনো ক্ষেত্রে। সাধারণত পরীক্ষায় যে ওয়ার্ড লিমিট আমরা দেখেছি থাকে 50 ওয়ার্ডস, তো 50 ওয়ার্ডসের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করি যে মনে রাখবো যে 50 ওয়ার্ডস বলতে
সবগুলি ওয়ার্ড নয়, বরং এর মধ্যে কিছু প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, আর্টিকেল থাকে, এগুলো বাদ যাবে, এগুলো ছাড়া 50 ওয়ার্ডের মধ্যে। তো সামারি এবং থিম উভয়ের ক্ষেত্রে আমরা যদি সংক্ষিপ্ত হয়, ছোট হয়, এক্ষেত্রে নাম্বার কমে যাবে, আমাদের এই ধরনের ধারণাটা ভুল। বরং যত সংক্ষেপে আমি আমার মূল বক্তব্যকে প্রকাশ করতে পারবো, আমার নাম্বার তত বেশি হবে। সামারি লেখার ক্ষেত্রে নো পার্সোনাল ওপিনিয়ন, নিজের কোনো বক্তব্য দেওয়া যাবে না, নিজের কোনো চিন্তা, নিজের কোনো অনুভূতি, এগুলো সামারির ক্ষেত্রে আসবে না। কিন্তু থিমটা হচ্ছে পুরোটাই নিজের ওপিনিয়ন, অর্থাৎ এই কবিতাটি পড়ে আমি কি বুঝলাম, এর অন্তর্নিহিত কি অর্থ, কি বোঝাতে চাচ্ছে, কবিতাটিতে কি লেখা আছে সংক্ষেপে বলা, এটা হচ্ছে সামারি। আর কবিতাটি কি বোঝাতে চাচ্ছে সেটা সংক্ষেপে বলা, এটা হচ্ছে থিম। তো এই ক্ষেত্রে কুড হ্যাভ রিডার্স পার্সোনাল ওপিনিয়ন, এখানে রিডারদের পার্সোনাল ওপিনিয়ন থাকবে। তারপরে যে পয়েন্টটি ফিক্সড টু এভরিওয়ান, সামারি এটা এক একজনের ভাষাগত পার্থক্য হতে পারে, কিন্তু মূল বক্তব্য যেটা, অর্থাৎ কি লেখা আছে এটা সংক্ষেপে বলা, এটা তো সবার ক্ষেত্রেই ফিক্সড। কিন্তু থিম ভেরি করতে পারে, ক্যান ভেরি ফ্রম রিডার টু রিডার। থিমটা এক একজনের কাছে এক এক রকম, এক একটা বিষয়ের উপর সে আলোকপাত করতে পারে। অর্থাৎ থিম একাধিক, কোনো ক্ষেত্রে একটি কবিতার একাধিক থিম থাকতে পারে। তো কেউ হয়তো একাধিক থিম নিয়ে আলোচনা করলো, কেউ একটি থিম নিয়ে আলোচনা করলো, কেউ আরেকটি থিম নিয়ে আলোচনা করলো, এমনও হতে পারে। তা আমরা স্কুল বয় কবিতাটির সামারি এবং থিম দুটি করে দেখব। তার আগে আমরা স্কুল বয় কবিতাটি আরেকবার একটু দেখি। The Schoolboy by William Blake. I love to rise in a summer morn when the birds sing on every tree, the distant huntsman winds his horn, and the skylark sings with me, oh what sweet company. এখানে শুরুতে উইলিয়াম ব্লেকই আসলে বর্ণনা করছে, বাকি স্কুল বয় আই দ্বারা উইলিয়াম ব্লেকও মেন করতে পারে, স্কুল বয়ও মেন করতে পারে। তো স্কুল বয় এখানে আমি পুরোপুরি অর্থ করছি না, প্রথম যে স্ট্যান্জা, এখানে সে বলতে চাচ্ছে যে গ্রীষ্মের সকালে উঠতে সে ভালোবাসে এবং প্রকৃতিকে যে উপভোগ করতে সে ভালোবাসে। এক্ষেত্রে পাখির গানের কথা উল্লেখ আছে, তারপরে দূরের শিকারি তার বাঁশি বাজায় এটা উল্লেখ আছে, স্কাইলার্কের কথা উল্লেখ আছে, এবং এটা অনেকটা ইনোসেন্স প্রকাশ করছে। তারপরে বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আন্ডার দ্য ক্রুয়েল আই আউটওয়ার্ন, দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন সাইং ইন ডিসমে। এখানে বিপরীত কথাটা উল্লেখ করছে, অর্থাৎ আগে তো সে ইনোসেন্স প্রকাশ করেছিল এবং সে প্রকৃতিকে উপভোগ করার কথা বলেছিল, কিন্তু এখন এক্সপিরিয়েন্স, অর্থাৎ তার এক্সপিরিয়েন্স স্কুলে যাওয়া সামার মর্নে, এটা তার কাছে পছন্দ নয় এবং এটা তার সমস্ত আনন্দকে দূর করে দেয়। এবং ক্লাসরুমে টিচারের যে ডাউট ফেসড টিচার, কঠোর চেহারা বিশিষ্ট যে টিচার, তার এটা তার আনন্দকে দূর করে দেয়, হতাশায় তার সময় কাটে ইত্যাদি। Then at times I drooping seat and spend many an anxious hour, not in my book I take delight, not sit in learning's bower, worn through with the dreary shower. একই কন্টিনিউয়েশন, একই কথারই, যে সে ভগ্নমনে বসে থাকে, উদ্বেগের সময় পার করে এবং লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। How can the bird that is born for joy sit in a cage and sing? এটা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি। এখানে সে নিজেকে যে ক্লাসরুমের যে স্কুল বয় তাকে তুলনা করছে যে খাঁচায় আবদ্ধ একটি পাখি, এবং পাখি সিং করে, অর্থাৎ যে পাখি গান গায়, খাঁচায় আবদ্ধ পাখি কিভাবে গান গাইতে পারে। How can a child when fears annoy but droop his tender wing and forget his youthful spring? যে এই সময়টা বাহিরের প্রকৃতিকে উপভোগ করার সময় এবং প্রকৃতি থেকে শেখার সময়, তো এই সময়টাতে সে ক্লাসরুমের এই আবদ্ধ জীবনে কিভাবে তার যে
সুপ্ত প্রতিভা এটাকে প্রস্ফুটিত করবে, এ ধরনের কথাবার্তা। ও ফাদার অ্যান্ড মাদার, if birds are nipped and blossoms blown away, and if the tender plants are stripped of their joy in the springing day by sorrow and care's dismay. আচ্ছা, how shall the summer arise in joy, or the summer fruits appear, or how shall we gather what griefs destroy or bless the mellowing year when the blasts of winter appear. আমরা গত ক্লাসে এটা অর্থসহ পড়েছি। এখানে বোঝাতে চাচ্ছে যে যে এই আবদ্ধ জীবনে যদি মুকুলেই কোনো ফুল ঝরে যায়, কুড়ি বিনষ্ট হয়ে যায়, তাহলে আমরা বসন্ত কিভাবে পাব, এবং যদি শীতের ঝড়ে সে যদি এই কুড়িগুলিকে বা ফুলকে উড়িয়ে নিয়ে যায়, তো সেক্ষেত্রে মুকুলকে উড়িয়ে নিয়ে যায়, ধ্বংস করে দেয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে যে সামার ফ্রুটস তার আশা করব। অর্থাৎ এই টেন্ডার এজে কচি বয়সে যদি এই ধরনের কঠোর জীবনধারার মধ্যে তার যদি সময় কাটে, তাহলে তার যে প্রতিভা এটা প্রস্ফুটিত হবে না, এ ধরনের কথাবার্তা, এবং তার যে উদ্দেশ্য শেখা সেটা সাধন হবে না, মূলত এরকম মিনিং। তো আমরা এখন যে আবার কিভাবে আমরা একটা সামারি দেখব, যেটা আমরা করেছি। সামারি অফ দ্য স্কুল বয় এক একজন এক একভাবে করতে পারে, আমরা একটি স্যাম্পল হিসাবে আমরা দেখছি। দ্য স্কুল বয় ইজ এ পোয়েম অ্যাবাউট এ ইয়াং বয় হু ইজ অ্যাট স্কুল ডিউরিং দ্য সামার। এটা আমরা অলরেডি আলোচনা করছি যে স্কুল বয় হচ্ছে একটা স্কুল বয়ের সম্পর্কে, যে কিনা সামারের সকালে অথবা সামারে সে স্কুলে আছে। হি কান্ট কনসেন্ট্রেট ইন ক্লাস বিকজ হি ওয়ান্টস টু প্লে আউটসাইড অ্যান্ড এনজয় দ্য সামার ডে। স্বাভাবিক বোঝা সহজ, সে ক্লাসে মনোযোগ দিতে পারছে না কারণ সে বাইরে যেতে চায় এবং সামার ডেকে উপভোগ করতে চায়। হি ফিলস লাইক এ সংবার্ড ট্র্যাপড ইন এ কেজ। হি ফিলস লাইক এ সংবার্ড ট্র্যাপড ইন এ কেজ, যেটা আমরা বলেছি, সে অনেকটা খাঁচায় আবদ্ধ পাখির মতো। Towards the poem's end, the boy wonders how children can grow and flourish if they are not allowed to enjoy the summer. একই কথা, শেষের দিকে এসে যে স্কুল বয় সে আশ্চর্যবোধ করছে যে কিভাবে একজন শিশু বা শিশুরা কিভাবে বেড়ে উঠবে এবং তাদের যে প্রতিভা এটাকে প্রস্ফুটিত করবে, প্রকাশ করবে, ইফ দে আর নট অ্যালাউড টু এনজয় দ্য সামার, যদি তারা সামারকে উপভোগ করতে না পারে। তো এখানে আমরা দেখি এই সামারি যখন আমরা লিখেছি, তো এক্ষেত্রে আমরা কোনো নিজে থেকে কোনো কথা বলিনি, কোনো অন্তর্নিহিত কোনো কথা বলিনি, মানে নিজে থেকে কোনো আমরা কমেন্ট করিনি, বরং ওইখানে বিভিন্ন স্ট্যান্জাতে যা লেখা আছে তার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ নিয়ে আমরা এই সামারিটি করেছি। এখন আমরা থিমটা দেখব। থিম অফ দ্য স্কুল বয়, এখানে থিমে আমরা যা লিখেছি এটা একটু দেখে আমরা সহজে বুঝতে পারবো সামারি এবং থিমের মধ্যে কি পার্থক্য। টিচিং লার্নিং এনভায়রনমেন্ট ফর এ স্কুল বয় শুড বি ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট। এখানে মূলত আসলে কয়েকটি থিম আমরা উল্লেখ করতে পারি, যেমন এখানে ইনোসেন্স, যেহেতু এটা সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া। ইনোসেন্স এটা একটা মানে স্কুল বয় ছোট শিশুদের যে কি বলে নিষ্পাপ যে অবস্থা, এটা একটা থিম হতে পারে। তারপরে এখানে নেচার একটা থিম, নেচার, এখানে বারবার নেচারের বিভিন্ন দিকের কথা উল্লেখ করা হয়েছে, প্রকৃতি। আরেকটা মূল যেটা থিম সেটা হচ্ছে যে আসলে আমাদের যে শেখার যে পদ্ধতি সেটা কীরকম হওয়া উচিত এই সম্পর্কে। তো আমরা সেটাকেই মূলত উল্লেখ করেছি এখানে। The teaching learning environment for a school boy should be friendly and pleasant. অর্থাৎ শেখানো এবং শেখা এটার যে পরিবেশ একটা স্কুলে, সেটা ফ্রেন্ডলি হতে হবে এবং প্লিজেন্ট হতে হবে, সেটা বন্ধুভাবাপন্ন, এবং সেটা অবশ্যই আনন্দদায়ক হতে হবে, একে অপরের প্রতি সহায়ক হতে হবে। A school boy learns better when learning comes in a delightful way. একজন স্কুল বয় শিশু সে ভালো শেখে যখন শেখার যে পদ্ধতি এটা ডিলাইটফুল হয়, আনন্দদায়ক হয়, আনন্দে পরিপূর্ণ হয় ইত্যাদি। দ্য কন্ট্রোল অফ দ্য
parents and teachers is like imprisonment to a schoolboy. যে বাবা মার যে রেস্ট্রিকশন, টিচারের যেটা আমরা কবিতায় দেখেছি, আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, এ ধরনের কথা আছে। তো সেই ক্ষেত্রে টিচারদের, অর্থাৎ রাগী চেহারা বিশিষ্ট টিচারদের এবং বাবা মার যে রেস্ট্রিকশন, এটা একটা স্কুল বয়ের কাছে অনেকটা জেলখানায় আবদ্ধ থাকার মতো। ইট রেস্ট্রিক্টস হিজ স্মুথ অ্যান্ড নর্মাল ডেভেলপমেন্ট, আর এটা কমিয়ে দিয়ে তার স্বাভাবিক যে বেড়ে ওঠা, এটাতে বাধা সৃষ্টি করে। রাদার, বরং এ স্কুল বয় লার্নস বেটার ফ্রম নেচার অ্যান্ড থিংস অ্যারাউন্ড, বরং সে যদি নেচারকে উপভোগ করার সুযোগ পায়, সে যদি সামার ডেকে উপভোগ করার সুযোগ পায়, সে যদি আউটসাইডে যেতে পারে ক্লাসরুম থেকে, তো সেক্ষেত্রে তার শেখাটা আরও বেশি ফলদায়ক হতে পারে, আরও ভালো হতে পারে। অর্থাৎ স্কুল বাই লার্নস বেটার, একজন স্কুলের বালক সে ভালো শেখে, আরও ভালো শিখতে পারে বরং প্রকৃতি থেকে এবং তার আশেপাশের যে জিনিসগুলো, এগুলো থেকে। তো এখানে আমরা যে থিম লিখেছি, এখানে কিন্তু আমরা কবিতাটিতে কি লেখা আছে সেটা উল্লেখ করিনি, বরং কবিতাটিতে যা লেখা আছে সেটা কি বোঝাতে চাচ্ছে, কি মেসেজ দিচ্ছে আমাদেরকে, আমরা সেটা উল্লেখ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সামারি এবং থিমের মধ্যে কি পার্থক্য। তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।